দেখতে দেখতে আমরা ৩টি ক্লাসকে শেষ করে ফেলেছি। আশা করি তোমরা ক্লাসগুলিকে উপভোগ করছো এবং বিষয়গুলিকে সহজে বুঝে নেওয়ার চেষ্টা করছো। অবশ্যই যদি অসুবিধে বা সংশয় তৈরি হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 পদ্যাংশ থেকে বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্তের লেখা। বঙ্গভাষা, মধুসূদন দত্তের লেখা। পাঠ নির্বাচনের উদ্দেশ্য। কেন এই বঙ্গভাষা কবিতাটি আমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ফরাসি দেশে ভার্সাই নগরে ছিলেন তখন তার সহপাঠী বন্ধু রাজনারায়ণ বসুর কাছে একটি পত্রে মাতৃভাষা নামে একটি সনেট রচনা করে পাঠিয়েছিলেন। এইটি পরে সংশোধিত আকারে বঙ্গভাষা নামে তার চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে স্থান পেয়েছিল। আমরা এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি যে কবি মাইকেল মধুসূদন দত্ত ফরাসি দেশের ভার্সাই নগরীতে ছিলেন। সেখান থেকে তার সহপাঠী বন্ধু রাজনারায়ণ বসুকে মাতৃভাষা নামে একটি সনেট রচনা করে পাঠিয়েছিলেন। সনেটের বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 পংক্তিতে রচিত একটি নির্দিষ্ট অন্তমিলযুক্ত কবিতা হলো সনেট। সেই সনেটের বাংলা সনেটের প্রথম প্রবক্তা হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি মাতৃভাষা নামে এই কবিতাটি লিখেছিলেন। তাহলে বঙ্গভাষা কবিতার প্রথম নাম হলো মাতৃভাষা। এই মাতৃভাষা নামে চিঠি আকারে সহপাঠী বন্ধু রাজনারায়ণ বসুকে তিনি কবিতাটি পাঠিয়েছিলেন। পরবর্তীকালে এটি সংশোধন করে নাম দেওয়া হয়েছে বঙ্গভাষা এবং চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে এটি স্থান পেয়েছিল, প্রকাশিত হয়েছে। চতুর্দশপদী কবিতাবলী 1866 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে প্রথম সনেট হিসেবেও পরিচিত এই বঙ্গভাষা কবিতাটি, যার প্রথম নাম ছিল মাতৃভাষা। এই কবিতার মাধ্যমে একাধারে ইউরোপীয় সাহিত্যের যে সনেট তার বাংলা প্রতিরূপ আমরা পাই, তদুপরি বঙ্গভাষার প্রতি কবির বিশেষ অনুরাগের যে ছবি এই কবিতায় পাওয়া যায়, সেই অনুরাগকে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করবার উদ্দেশ্যে এই কবিতাটি পাঠ্যক্রমে সন্নিবিষ্টিত করা হয়েছে। মূল কথা হলো বঙ্গভাষা কবিতায় কবির যে একটা অনুরাগ, বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে, সেই মাতৃভাষার প্রতি অনুরাগটাই ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তোলার জন্য বা সঞ্চারিত করে দেওয়ার জন্য এই কবিতাটি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে তোমরা জানলে যে এই পাঠটি কেন নির্বাচন করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের অন্তরে বাংলা ভাষার প্রতি যে অনুরাগ বা ভালোবাসা প্রকাশিত হয়েছে, সেই ধরনের মাতৃভাষার প্রতি অনুরাগ বা ভালোবাসা জাগরিত করার উদ্দেশ্যে বঙ্গভাষা কবিতাটিকে পাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেশ, আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করি লেখক পরিচিতি, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং মারা যান 1873 সালে। এই জন্ম এবং মৃত্যু সাল অবশ্যই মনে রাখবে, শর্ট কোশ্চেন হিসেবে জন্ম ও মৃত্যু সালও মাঝে মধ্যে আসে। মাত্র কয়েক বছরের জন্য বাংলা সাহিত্যে কাব্য নাটক রচনা করে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গ সাহিত্যে আধুনিকতার গোড়াপত্তন করেছিলেন। অবশ্যই আধুনিক যুগ শুরু হয়েছে 1800 সাল থেকে। আমরা আগের ক্লাসগুলিতে জেনেছি বাংলা সাহিত্যের 3টি যুগ, তার মধ্যে শেষ যুগ হলো আধুনিক যুগ। 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত সময়সীমাকে বলা হয়ে থাকে
এই সময়সীমায় শুরুতে তিনি আধুনিকতার সূত্রপাত করেছেন কাব্য নাটক রচনা করে। পৃথিবীর প্রখ্যাত ভাষাগুলিতে তার অসাধারণ পাণ্ডিত্য এবং অতলস্পর্শী মৌলিক প্রতিভার খরদীপ্তিতে বাংলা কাব্য, কবিতা, নাট্য সাহিত্য নবজন্ম লাভে ধন্য হল। মধুসূদনের প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা তাকে নাট্যকার হিসাবে বাংলা সাহিত্য জগতে প্রতিষ্ঠিত করল। মনে রাখতে হবে, মধুসূদন দত্তের প্রথম সার্থক বাংলা নাটক হলো শর্মিষ্ঠা। এর মাধ্যমে বাংলা নাট্য জগতে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। মধুসূদন দত্ত অধুনা বাংলাদেশের অন্তর্গত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। খুবই গুরুত্বপূর্ণ এই পিতার নাম এবং মাতার নাম মনে রাখতে হবে। পিতার নাম হলো রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। 7 বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন। এরপরই তার ইংরেজি শিক্ষা শুরু হয়। মধুসূদন সাহিত্যরসিক এবং মেধাবী ছিলেন। ইংরেজি ভাষায় তার দক্ষতাও জন্মেছিল যথেষ্ট। ছাত্র জীবনেই তিনি ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। 1862 খ্রিস্টাব্দে ব্যারিস্টার হওয়ার জন্য তিনি বিলেতে যান। এই বিলেতে যাবার পূর্বে তিনি শর্মিষ্ঠা নাটকটি রচনা করেন। শর্মিষ্ঠা নাটক রচনা করে বাংলা সাহিত্যে তিনি খ্যাতি লাভ করেছিলেন। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুইটি হলো তার রচিত প্রহসন। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও হলো দুটি প্রহসন। প্রহসন নাটকেরই একটি অংশ, যেখানে সমাজের বিকৃত রূপকে তুলে ধরা হয়ে থাকে। পদ্মাবতী নাটক, কৃষ্ণকুমারী নাটক, তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য প্রকাশিত হয়। এগুলো রচনা করে তিনি বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছেন। ফ্রান্সে থাকাকালীন তিনি চতুর্দশপদী কবিতাবলী রচনা করেন। ফ্রান্সে থাকাকালীন, এই যে ফ্রান্সের নগরীতে থাকাকালীন তিনি এই চতুর্দশপদী কবিতাবলী অর্থাৎ সনেটগুলো রচনা করেন। নাটক, প্রহসন, অমিত্রাক্ষর ছন্দ, সনেট প্রভৃতি অনেক সাহিত্য রীতি সৃষ্টি করে বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তন করেছিলেন। তাহলে তোমাদের মনে রাখতে হবে, বাংলা সাহিত্যে নতুন করে নাটক, প্রহসন, অমিত্রাক্ষর ছন্দ, সনেট এগুলো রচনা করে সৃষ্টি করে তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তন করেছিলেন, সূচনা করেছিলেন। নাটক তোমরা জানো, সংলাপে রচিত একটি গদ্য রচনা। প্রহসন হলো একটি নাটক যেখানে সমাজের বিকৃত রূপগুলোকে ব্যঙ্গ আকারে তুলে ধরা হয়ে থাকে। অমিত্রাক্ষর ছন্দ বলতে বোঝানো হয়েছে, আগে কবিতাগুলো ছন্দ আকারে অন্তমিল করে করে লেখা হয়ে থাকে। এই অমিত্রাক্ষর ছন্দে নতুন রীতিতে মিলের বদলে ভাবকে তুলে ধরা হয়ে থাকে। তোমরা হয়তো মেঘনাদ বধ কাব্য পড়লে দেখবে যে লাইনের শেষে শেষে কোনো মিল নেই, সেখানে ভাবের মিল রয়েছে। তিনি চতুর্দশপদী কবিতা রচনা করেন। চতুর্দশপদী কবিতা একটু আগে বলেছি, 14 পংক্তিতে নির্দিষ্ট একটি ছন্দে রচিত অন্তমিলযুক্ত কবিতা, তাকেই চতুর্দশপদী কবিতা বলে। যেমন আমরা এই কবিতাতে পাবো, একটু পরে যদি আমরা মূল কবিতাটি আলোচনা করি তখন দেখতে পাবো যে 14টি পংক্তিতে রচিত একটি কবিতা, যাকে আমরা চতুর্দশপদী কবিতা বলে থাকি। এগুলো রচনা করে তিনি বাংলা সাহিত্যে একটি নতুন নবজাগরণ নিয়ে এসেছেন, অর্থাৎ নতুন করে একটা আধুনিকতার প্রবর্তন করতে সমর্থ হয়েছেন। এই মহান কবি 1873 খ্রিস্টাব্দে 29 জুন ইহলোক ত্যাগ করেন। তিনি বাংলা সাহিত্যে মধু কবি নামে বিশেষ করে পরিচিতি লাভ করেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন আসে এবং ফাইনালেও এসেছে যে মধুসূদন দত্ত কি কবি নামে পরিচিত। তিনি মধু কবি নামে পরিচিত। আশা করি তোমরা পাঠ নির্বাচনের উদ্দেশ্য এবং লেখক পরিচিতি অংশটুকু জেনেছো। তা সত্ত্বেও লেখক পরিচিতি এটি টিকা হিসেবে এসে থাকে। আমি তোমাদের সার্বিকভাবে একটি স্ট্যান্ডার্ড টিকা আকারে
মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলার চেষ্টা করছি। তোমরা শুনে বিষয়টিকে উপলব্ধি করার চেষ্টা করো এবং প্রশ্ন আসলে উত্তর দেওয়ার সময় এই রকম করে দেওয়ার চেষ্টা করবে। যেমন মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তিনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। তিনি প্রথমে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং ইংরেজি সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে তিনি বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করেন। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন তার অন্যতম শ্রেষ্ঠ অবদান। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, কপোতাক্ষ নদ, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা ইত্যাদি। তিনি বাংলা নাটক ও কাব্যে আধুনিকতার ছোঁয়া আনেন, আধুনিকতার সূত্রপাত করেন। জীবনের শেষ দিকে আর্থিক সংকটে ভুগে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্ত মধুকবি এবং আধুনিকতার পথিকৃৎ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। আশা করি তোমরা কবি পরিচিতিটি প্রশ্ন আসলে লিখতে পারবে। চলো এবার আমরা মূল পাঠ নিয়ে আলোচনা করি। খুবই মনোযোগ দিয়ে শুনবে। আশা করি তোমাদের আর কোনো সংশয় থাকবে না। আর একবার দেখে বুঝে গেলে আর যে প্রশ্নই আসুক না কেন তোমরা সহজে উত্তর দিতে পারবে বলে আশা রাখি। চলো মূল পাঠ অংশটি আলোচনা করি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি। তার আগে আলোচনার আগে আমি আরেকটু বলে দিই যে এই কবিতাটি সনেট ধর্মী কবিতা, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। কেন বলেছে? এখানে 14টি পংক্তি আছে। তোমরা যদি গুণে দেখো অবশ্যই এটি পংক্তি আছে, 14টি পংক্তি আছে। 14টি পংক্তি গুণে দেখো, প্রথম স্তবকে আমরা সহজেই জেনে যাব যে কটি রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা রয়েছে প্রথম স্তবকে। দ্বিতীয় স্তবকে 1 2 3 4 5 6, 6টি রয়েছে। তাহলে সহজেই বুঝে গেলে 8 6 14, 14টি লাইন রয়েছে, পংক্তি রয়েছে এবং 14টি পংক্তি প্রথম স্তবকে 8 এবং পরের স্তবকে 6টি পংক্তি থাকে। এই 8টি পংক্তিকে চতুর্দশপদী বা সনেট ধর্মী কবিতায় অষ্টক বলে। মনে রাখবে যদি প্রশ্ন আসে যে চতুর্দশপদী কবিতা কাকে বলে, দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে আমরা বলতে পারবো প্রথম স্তবকের 8টি অংশকে অষ্টক বলে এবং পরের 6টিকে শতক বলে। অবশ্যই তোমরা এগুলো মনে রাখবে। চলো আমরা মূল পাঠে আলোচনায় ফিরে যাই। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি। কুক্ষণে আচারি। হে বঙ্গ, বঙ্গকে সে সম্বোধন করে বলেছে ভাণ্ডারে তব বিবিধ রতন, ভাণ্ডারে বাংলার ভাণ্ডারে বিবিধ অনেক রকমের রতন রয়েছে। রতন শব্দটা আসলে রত্ন থেকে এসেছে। রত্ন থেকে, তার মানে হলো মূল্যবান বস্তু রয়েছে, মূল্যবান বিষয়বস্তু রয়েছে। তা সবে এই সব মূল্যবান রত্নগুলোকে ফেলে অবোধের মতো কবি অবহেলা করে পরধন লোভে মত্ত হয়েছিলেন। পরধনের লোভে মত্ত হয়েছিলেন। এখানে পরধন বলতে কি বোঝানো হয়েছে? পরধন বলতে বোঝানো হয়েছে আক্ষরিক অর্থে পরের ধন। কিন্তু কবির কাছে পরধন বলতে এখানে ইউরোপীয় সাহিত্য বা পাশ্চাত্য সাহিত্যের কথা বলা হয়েছে। ইউরোপীয় বা পাশ্চাত্য সাহিত্যের কথা বলা হয়েছে, বিশেষত ইংরেজি সাহিত্য। কারণ কবি ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠা পেতে চেয়েছে। বায়রন কিটস
দের মতো করে তিনি মহাকবি হতে চেয়েছে। সেই জন্যই তিনি ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠা পাওয়ার জন্যই তিনি কি করেছিলেন, ভ্রমণ করেছিলেন। কোথায়? পরদেশে ভ্রমণ করেছিলেন। পরদেশে ওই ভ্রমণ করে সেখানে তিনি কুক্ষণে একটা খারাপ সময়ে ভিক্ষা বৃত্তির আচরণ গ্রহণ করেছেন, ভিক্ষা বৃত্তির কাজ নিয়েছেন। কেন ভিক্ষা বৃত্তি বলা হয়েছে? কারণ নিজের কাছে নিজের বাংলাতেই অনেক ধরনের রত্ন রয়েছে, সেগুলোকে ফেলে অন্যের সাহিত্যে প্রতিষ্ঠা পেতে চেয়েছে। অতএব অন্যের সাহিত্যে প্রতিষ্ঠা পেতে চাওয়াটাকে এখানে ভিক্ষা বৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। না বুঝতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্য বরি, কেলিনু শৈবালে ভুল কমল কানন। দেখো, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, কোথায়? পরদেশে কবি অনেক দিন সুখকে পরিহার করে বহুদিন কাটিয়ে দিয়েছেন। তাহলে পরদেশে কবি নিজের সুখকে পরিহার করে অনেক দিন কাটিয়ে দিয়েছেন। সেখানে অনিদ্রায় অনাহারে নিজের শরীর মনকে সমর্পণ করে দিয়েছেন। সমর্পণ করে তিনি অবরেণ্যকে বরণ করতে গিয়ে বিফল তপস্যায় মজে গিয়েছেন। অবরেণ্য অবরেণ্য বরি বলতে বোঝানো হয়েছে যাকে বরণ করা যায় না, বরণ করা যায় না, যাকে বরণ করা যায় না, তাকে কি করতে চেয়েছে? বরণ করতে চেয়েছে। তাহলে কবি যাকে বরণ করা যায় না তাকে বরণ করার জন্য সে একটা বিফল তপস্যায়, ব্যর্থ তপস্যায় মজে গেছেন। এটাকেই কবি বলেছে উপমার মাধ্যমে, কেলিনু শৈবালে ভুল কমল কানন। কেলিনু, কেলিনু মানে সাঁতার কেটেছেন। কোথায়? শৈবালে সাঁতার কেটেছেন। কোথায় সাঁতার কেটেছেন? শৈবালে। কি ভুল ভেবে? কমল কানন ভুল ভেবে, কমল কানন ভুল ভেবে। অর্থাৎ কমল কানন ভুল ভেবে সে শৈবালে সাঁতার কেটেছে। তাহলে কেলিনু বা সাঁতার কাটা, সাঁতার কাটাকে তুলনা করা হয়েছে এখানে সাহিত্য চর্চাকে। মনে রাখতে হবে, এখানে উপমার সাহায্যে বিষয়টাকে বুঝিয়ে দিয়েছে যে সাহিত্য চর্চা, সে নিজের বাংলায় সাহিত্য চর্চা না করে ইংরেজি সাহিত্যে সাহিত্য চর্চা করতে গেছে। সেই ইংরেজি সাহিত্যকে শৈবালের সঙ্গে তুলনা করা হয়েছে। ইংরেজি বা পাশ্চাত্য সাহিত্য যাকে বলা হচ্ছে, পাশ্চাত্য সাহিত্যে তিনি প্রতিষ্ঠা পাওয়ার লোভে সে শৈবালের সঙ্গে তুলনা করেছে এখন। কারণ কমল কানন, কমল মানে পদ্ম, কানন মানে বন, অর্থাৎ কমল কানন পদ্মবনের ভুল ভেবে, পদ্মবনকে ভুল ভেবে সে শৈবালে পরিপূর্ণ একটি পাশ্চাত্য সাহিত্যের চর্চা করতে গিয়েছেন। এখানে কমল কানন বলতে বাংলা সাহিত্যের রূপ সৌন্দর্যকে তুলনা করা হয়েছে। এক কথায় বাংলা কমল কাননের মতো বাংলা সাহিত্যের চর্চাকে ছেড়ে সে শৈবালের মতো পরিপূর্ণ পাশ্চাত্য সাহিত্য চর্চা করতে গিয়েছিলেন। তার পরের স্তবকে বলেছে, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দোষা তবে কেন তোর রাজি? বলেছে স্বপ্নে তব কুললক্ষ্মী, একদিন কুললক্ষ্মী স্বপ্নে বলে দিলেন। কি বলে দিলেন? ওরে বাছা, তাকে বাছা সম্বোধন করে জানিয়েছে যে মাতৃকোষে অর্থাৎ মাতৃভাষাই রতনের রাজি, অর্থাৎ রতনে পরিপূর্ণ, মূল্যবান বিষয়াদিতে পরিপূর্ণ রয়েছে। তা সত্ত্বেও এ ভিখারি দশা, এই রকম ভিখারির মতো দশা কেন হয়েছে তার? এই কথাগুলো তাকে কুললক্ষ্মী বলে দিয়েছে। কুল মানে বংশ, লক্ষ্মী মানে বংশের দেবী। সেই বংশের দেবী এখানে তার প্রেরণাদাত্রী হিসেবেও ব্যবহার চিহ্নিত হয়েছে, তাকে প্রেরণা দিয়েছে, প্রেরণাদাত্রী হিসাবে
প্রেরণাদাত্রী হিসেবে কাজ করেছে। তাকে মাতৃভাষার রত্ন পরিপূর্ণ বিষয়াদিকে দেখিয়ে দিয়েছে। যা ফিরি অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণিজালে। কি বলেছে? পালিলাম, যা ফিরি অজ্ঞান তুই, সেই যে কুললক্ষ্মী কি বলে করতে বলেছে? ঘরে ফিরে যেতে বলেছে। ঘরে ফিরে যাওয়ার ঘরে ফিরে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? ঘরে ফিরে বলতে মাতৃভাষাতেই ফিরে আসতে বলেছে। মাতৃভাষাতেই ফিরে আসতে বলেছে। মাতৃভাষাতেই ফিরে আসতে বলেছে। বেশ, যা ফিরি অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে। প্রেরণাদাত্রী বা বংশের দেবী তাকে অজ্ঞানী বলে ঘরে ফিরে আসতে বলেছে, অর্থাৎ মাতৃভাষা বাংলাতেই চর্চা করতে বলেছে। সেই আদেশটা কবি মাইকেল মধুসূদন দত্ত সুখেই পালন করেছে, এবং সুখে পালন করার ফলে সে একটি মণিমুক্তায় পরিপূর্ণ খনিকে মাতৃভাষা রূপে পেয়ে গেছেন। বেশ, তাহলে আমরা দেখলাম তিনি বাংলা ভাষায় শেষে সাহিত্য চর্চা করে এক মণিমুক্তা খচিত ভাষায় পরিপূর্ণভাবে পেয়েছেন। তাহলে আমরা এই কবিতাটি সহজ সরলভাবে যদি বলতে চাই, তাহলে বলবো এভাবে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কবি অবোধের মতো বাংলার বিবিধ রত্নরাজিকে অবহেলা করেছেন। পরধন লোভে মত্ত হয়ে পরদেশে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছেন এবং সুখ পরিহার করে বহুদিন কাটিয়ে দিয়েছেন। অনিদ্রায় অনাহারে শরীর মন সমর্পণ করে ব্যর্থ তপস্যাকে বরণ করে নিয়েছেন। পদ্মবনকে ভুলে শৈবালে সাঁতার দিয়েছেন। কুললক্ষ্মীর আদেশ পালন করে মাতৃভাষাকে পরিপূর্ণভাবে এক পূর্ণ মণিজালে ফিরে পেয়েছেন। পূর্ণ মণিজাল মানে রত্নরাজিতে পরিপূর্ণ একটি খনি রূপে ফিরে পেয়েছেন। এই হলো সহজ সরল অর্থ। কিন্তু এর যদি সামারি করি, সারাংশ তৈরি করি, তাহলে আমরা এই অংশটুকুই সোজাসুজি বলতে পারি বঙ্গভাষা কবিতাটি একটি সার্থক চতুর্দশপদী কবিতা। সনেটের বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতা। কবি এই বাংলা সাহিত্য ছেড়ে ইংরেজি সাহিত্যে কাব্য রচনা করে মিল্টন বায়রনের মতো কবি হতে চেয়েছিলেন, আমি একটু আগেও বলেছি। কিন্তু নিজের বাংলা ভাষা যে অমূল্য রত্নরাজি আছে তা তিনি প্রথম অবস্থায় বুঝতে পারেননি। এর ফলেই তো তিনি বিদেশে গিয়েছিলেন। পরে তা বুঝতে পেরে বাংলা ভাষা অনুশীলনের চর্চার উদ্দেশ্যে তার মনে একটা অনুরাগ তৈরি হয় বা ভালোবাসা তৈরি হয়। তিনি বুঝতে পেরেছেন মাতৃভাষাকে বাদ দিয়ে বিদেশি ভাষা চর্চা পরিপূর্ণ সফলতা পাওয়া সম্ভব নয়, বরং মাতৃভাষা চর্চার মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া সম্ভব। কবি বিদেশি ভাষাকে পরধন বলেছেন। এই পরধন লাভ করার চেষ্টাকে তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন। পরিশেষে বুঝতে পেরেছেন মাতৃভাষায় ঐশ্বর্য চর্চা করেই কালজয়ী সাহিত্য রচনা করা যায়। তাই এই কবিতাটিতে কবি মাতৃভাষা ভুলে গিয়ে
অন্য ভাষা সাহিত্য চর্চার সুখ এবং মাতৃভাষা সাহিত্য রচনায় যে পরিতৃপ্তি কুললক্ষ্মীর আজ্ঞা পেয়ে তিনি সেটি পালন করেছেন। এই হলো মূল বিষয়। আশা করি সম্পূর্ণ কবিতাটি আমি যেভাবে আলোচনা করেছি তাতে তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। তা সত্ত্বেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পাশাপাশি প্রশ্নগুলি যদি উত্তর করতে না পারো তাহলেও তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সেটি টু দ্য পয়েন্ট অনুশীলনী অনুসারে প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আমি তা সত্ত্বেও এখানে দুটি লাইনকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই দুটি লাইনে অনেক সময় সপ্রসঙ্গ ব্যাখ্যা হিসেবে আসতে পারে এবং এটি ইম্পর্টেন্টও, যেটি এই কবিতার মূল বিষয় হিসেবে। যেমন লাস্ট লাইনটি রয়েছে যে স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা লাস্ট লাইনটি মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণিজালে। আরেকটি রয়েছে কেলিনু শৈবালে ভুল কমল কানন। এই দুটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আলোচনা করে দিই, আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, যদিও আলোচনা অলরেডি করে দিয়েছি। কেলিনু শৈবালে ভুল কমল কানন যদি সপ্রসঙ্গ ব্যাখ্যা আসে অবশ্যই বলবে যে কবি বাংলা ভাষাকে পদ্মের সঙ্গে এবং ইংরেজি ভাষাকে শেওলার সঙ্গে তুলনা করেছেন। কবি বলতে চেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যকে উপেক্ষা করে বিদেশি ভাষা চর্চা করে তিনি ভুল করেছেন। পদ্মের মতো রূপ সৌন্দর্য পরিপূর্ণ বাংলা ভাষা ছেড়ে সে শেওলার মতো পরিপূর্ণ একটি পাশ্চাত্য সাহিত্যে কি করেছিলেন? চর্চা করেছিলেন। অর্থাৎ তিনি পরিশেষে বুঝতে পেরেছেন এবং তিনি বাংলা সাহিত্য চর্চায় ফিরে এসেছেন। এইটুকু আলোচনা আবশ্যিক। এবং লাস্ট লাইনটি মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণিজালে, এই লাইনটি সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে মাতৃভাষা ও সাহিত্যের ভান্ডার যেন খনির মতো রত্ন সম্পদের আকর পরিপূর্ণ। খনি থেকে যেমন রত্নরাজি লাভ করা যায় তেমনি বাংলা ভাষা ও সাহিত্যে অজস্র ঐশ্বর্য এবং সম্ভাবনা রয়েছে, যেগুলো চর্চা করলে নিত্য নতুন বিষয় রচনা সৃষ্টি করা যেতে পারে। সেই বিষয়গুলোকে যেমন আমরা যদি ধরে নিই প্রাচীন যুগের চর্যাপদ, প্রাচীন যুগের রচিত চর্যাপদ, মধ্যযুগের বিভিন্ন মঙ্গল কাব্যগুলো, হ্যাঁ, পাশাপাশি বৈষ্ণব পদাবলী অনুবাদ সাহিত্য, এই যে কাব্যগ্রন্থগুলো কিংবা বিভিন্ন অনুবাদ গ্রন্থগুলো, এগুলো যদি চর্চা করা যায়, উপলব্ধি করা যায়, অবশ্যই এক অমূল্য সম্পদে পরিণত করানো যায়। এইভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমাদের প্রত্যেকের এই কবিতাটি ক্লিয়ার হয়েছে। পাঠবোধ অংশ বলে একটি অংশ কবিতার শেষে যুক্ত করা হয়েছে। আমি এইটুকু অংশ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বঙ্গভাষা বাংলা সাহিত্যের একটি সার্থক চতুর্দশপদী কবিতা। অবশ্যই প্রশ্ন এভাবে আসতে পারে যদি মডারেট লেভেলের প্রশ্ন করে থাকে যে পাঠ্য অন্তর্ভুক্ত একটি সার্থক চতুর্দশপদী কবিতার নাম লেখো, তাহলে অবশ্যই লিখতে হবে এই বঙ্গভাষা কবিতাটির নাম। সচেতনভাবে পড়াশোনা না করলে এটি উত্তর দেওয়া সম্ভব নয়। অবশ্যই তোমরা মনে রাখবে বঙ্গভাষা বাংলা সাহিত্যের একটি সার্থক চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার বদলে সেখানে সনেট শব্দটি দিয়ে দিতে পারে, এটি সবচেয়ে জনপ্রিয়। কবি বাংলা সাহিত্য ছেড়ে ইংরেজি সাহিত্যে কাব্য রচনা করে মিল্টন বায়রনের মতো কবি হতে চেয়েছিলেন, কিন্তু স্বীয় বাংলা ভাষায় যে অমূল্য রত্নরাজি আছে, স্বীয় মানে নিজের বাংলা ভাষায় যে অমূল্য রত্নরাজি আছে তা তিনি প্রথম অবস্থায় বুঝতে পারেননি বলেই তো তিনি বাংলা ছেড়ে পাশ্চাত্য সাহিত্যে প্রতিষ্ঠা পেতে চেয়েছেন, ছুটে গিয়েছেন, পরিশ্রম অনিদ্রা শরীর মন সবকিছু সমর্পণ করে দিয়েছেন। কিন্তু পরে কবিতা বুঝতে পেরে বাংলা ভাষার সাহিত্যরথীদের উদ্দেশ্যে তার মনের শ্রদ্ধার্ঘ্য
এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। অর্থাৎ তার মনের যে অনুরাগ বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা কারী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা রয়েছে, তার একটা গভীর অনুরাগ প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। আশা করি কবিতাটির জন্য পাঠ্যে অন্তর্ভুক্ত সব বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। তা সত্ত্বেও যদি তোমাদের ক্লিয়ার না হয়, কোনো অসুবিধে থাকে, অবশ্যই জানাবে। হ্যাঁ, তোমরা 40টি ক্লাসের জন্য এই চ্যানেলটিকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্লে লিস্টে তোমরা সম্পূর্ণ সিলেবাসের 40টি ভিডিওই ধাপে ধাপে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।